সাদিক কায়েম, সভা সভাপতি প্রাপ্ত ভোট 14,000। ডাকসুতে ভিপি জিএস সহ শিবিরের প্যানেলের একচেটিয়া জয়। জুলাই প্রজন্মের জয়, দল মতের ঊর্ধ্বে কাজ করার ঘোষণা নবনির্বাচিত ভিপির। জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। ডাকসুতে কারচুপি হয়নি, মডেল নির্বাচন দাবি রিটার্নিং কর্মকর্তার। ফলাফল প্রত্যাখ্যান আবিদ, উমামা, ইমি ও কাদেরের। ৩৩ বছর পর কাল ডাকসু নির্বাচন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 25টি পদের জন্য লড়াইয়ে নামছেন 178 জন প্রার্থী। বাদ পড়া আসন পুনর্বহাল দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দফায় ফের 2 দিনের হরতাল। ফরিদপুরেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। এবং নেপালের কোথাও কোথাও এখনো বিক্ষোভ। 48 ঘন্টা বাড়ল কারফিউ। লুটপাট ও ভাঙচুরে জড়িতদের ধরতে সেনা অভিযান। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি। এখন ঢাকায়, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ডাকসু নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন একই প্যানেলের সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। এছাড়া ডাকসু ও হল সংসদের অধিকাংশ পদেই শিবির সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। এবারে ডাকসুকে মডেল নির্বাচন দাবি করে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো ধরনের কারচুপি হয়নি নির্বাচনে। মিলাদ হুসাইনের প্রতিবেদন। রাতভর অপেক্ষা, পেরিয়ে যায় ফজর। অবশেষে ভোট গ্রহণ শেষ হওয়ার 16 ঘন্টারও বেশি সময় পর চূড়ান্ত ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হাজির হলেন রিটার্নিং কর্মকর্তারা। ভোট গণনা এবং ফল ঘোষণার আগে চিফ রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। এবারের ডাকসু মডেল নির্বাচন বলেও দাবি করেন তিনি। সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টের ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। এরপর শুরু হয়ে যায় একে একে ফল ঘোষণা। শুরুতেই যখন ভিপি পদে সাদিক কাইম এবং জিএস পদে এস এম ফরহাদকে বিজয়ী ঘোষণা করা হয়, তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ভিপি পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে প্রায় 8,500 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে ছাত্রদলের তানভীর বাড়ি হামিমের চেয়ে 5,500-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন এস এম ফরহাদ। এজিএস পদে নিকটতম 3 প্রতিদ্বন্দ্বীর মোট ভোটের চেয়েও বেশি ভোট পেয়ে বিজয়ী ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। এছাড়া শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে 10,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন আলোচিত প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা জসিম খান। সদস্য পদে প্রথম স্থান অধিকার করেন হিজাব নিয়ে কটাক্ষের শিকার হওয়া সাবিকুন নাহার তামান্না। এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রার্থী হওয়া স্বামী স্ত্রী দুজনেই নির্বাচিত হয়েছেন। জুলাইয়ের আলোচিত মুখ স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি নির্বাচিত হয়েছেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে। সদস্য পদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হন সর্বমিত্র চাকমা। আর প্রতিরোধ পর্ষদ থেকে একমাত্র বিজয়ী সদস্য হেমা চাকমা। সব মিলিয়ে 28টি পদের বিপরীতে 23টিতে জয়ী হন ইসলামী ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা। এ যেন ইতিহাসের এক নতুন উপাখ্যান। অবিস্মরণীয় এক ভূমিধস বিজয়ের সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি, জিএস এবং এজিএস সহ অধিকাংশ পদে বিজয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশের ছাত্র রাজনীতি। এখন দেখার বিষয়, জাতীয় রাজনীতিতে
কতটা প্রভাব ফেলবে এই ফলাফল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে বেলায়েত হোসাইন, এখন ঢাকা। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। বলেন, নির্বাচনের প্রকৃত অর্থে জয় হয়েছে জুলাই প্রজন্মের। আর ডাকসুতে শিবিরের এই বিপুল বিজয়কে মাইল ফলক বলছেন শিবিরের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। সাদিক কায়েম, সহসভাপতি। ফল ঘোষণার পর সিনেট ভবনে সহযোদ্ধাকে এই আলিঙ্গন বলে দেয় ডাকসু নির্বাচনের ইতিহাস গড়ল শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার ডাকসু নির্বাচনে তারা অংশ নিলেও এমন নজিরবিহীন সফলতা কখনো পায়নি। ফলে বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়েছে নবনির্বাচিত সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন থেকে শুরু করে শিবিরের সকল নেতাকর্মীর মাঝে। ভিপি, GS, AGS সহ 28টির মধ্যে 23টি পদেই বিপুল ভোটে জয় পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর নবনির্বাচিত GS SM ফরহাদ বলেন, এই জয় কেবল শিবিরের নয়, এই জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর। GS হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত ভিপি সাদিক কায়েম। বলেন, নির্বাচনে প্রকৃত অর্থের জয় হয়েছে জুলাই প্রজন্মের। জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। এদিকে ডাকসুতে শিবির সমর্থিত প্রার্থীদের জয়ের পর সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনী ইশতেহার পূরণে বিজয়ীদের প্রতি আহ্বান জানান তারা। জুলাই আন্দোলন পরবর্তীতে ডাকসু নির্বাচন বাংলাদেশের জন্য মাইলফলক সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তারা। এই বিজয়কে তখনই পূর্ণতা পাবে যখন আমাদের প্যানেল থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে, যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে, যখন আমরা সেটা পূর্ণ করতে পারবো, আমি আশা করি তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। বিজয় মিছিল নয়, দোয়া অনুষ্ঠান, সারা দেশের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচিতরা কাজ শুরু করবেন বলে জানায় শিবিরের কেন্দ্রীয় নেতারা। রাব্বি হোসেন, এখন ঢাকা। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন উমামা ফাতেমা, আব্দুল কাদের সহ বেশ কয়েকজন GS প্রার্থী। ফেসবুকে পোস্টে ডাকসু নির্বাচনকে প্রহসনের উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া সমালোচনা করেন তারা। মেহরাব সুমনের প্রতিবেদন। বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হলেও বেলা গড়াতেই আসতে থাকে অভিযোগ। রাতে ফলাফল ঘোষণার শুরুর পর প্রথমেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। ফেসবুক পোস্টে ভোটে পরিকল্পিত কারচুপির অভিযোগ তোলেন তিনি। ভোট উৎসবমুখর পরিবেশে হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম গণনার ক্ষেত্রে ত্রুটি ও কারচুপির অভিযোগ তোলেন ছাত্রদল সমর্থিত GS প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তবে ফেসবুক পোস্টে ভোটের রায়কে সম্মান জানিয়ে আগামীতে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এদিকে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ফেসবুক পোস্টে ডাকসুকে শিবির পালিত প্রশাসন আখ্যা দিয়ে তিনি লিখেছেন, 5 আগস্ট এরপর জাতিকে লজ্জা উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি লিখেছেন, শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি। প্যানেলটির GS প্রার্থী মেঘ মোল্লার বসুও কারচুপির অভিযোগ তোলেন। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বাকছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আগামীতেও মানুষের সংকটে পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। মেহরাব সুমন, এখন ঢাকা।
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন বাইজিদ সাদ। সাদ জানাবেন, ডাকসু নির্বাচনের ফল পরবর্তী ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন, বিজয়ীদের কোনো কর্মসূচি রয়েছে কিনা? মিম, সহজে যদি এক কথায় বলতে চাই সেটি হলো, গতকাল যদি টিএসসির বর্ণনাটা এভাবে দেওয়া যায়, উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা, ঠিক আজকে ডাকসু নির্বাচনের ফলাফলের পর সেটি এক কথায় চলে আসবে একেবারে শুনশান নীরবতা। কেননা ফলাফল যেই প্রকাশ হলো ডাকসু নির্বাচনের, সেটি কিন্তু দীর্ঘ সময় পরে হয়েছে, অর্থাৎ নির্বাচন গতকাল বিকাল 4টায় শেষ হয়েছে এবং ফলাফলটি আজ সকাল 8:30টায় হয়েছে। তো সেই হিসেবে যেহেতু যারা নির্বাচন সংশ্লিষ্ট ছিল, সমর্থক ছিল বা সাধারণ শিক্ষার্থী, সবাই এই বিষয়টা নিয়ে একটা উত্তেজনা ছিল ভেতরে ভেতরে, বা সবাই ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তো সেই হিসেবে সকালে ফলাফলটা নিয়ে আসলে সবাই যার যার মতো বিশ্রাম নিতে গিয়েছে। আমরা কিন্তু টিএসসিতে এসে দেখতে পাচ্ছি এখানে একেবারেই ফাঁকা। আর যদি শুরুর প্রশ্নটাতে যাই, যে তারা আসলে কি বলছেন, যারা নির্বাচিত হয়েছেন প্রার্থীরা, তারা বলছেন যে এই যে ডাকসুতে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের যে বিজয় হয়েছে, অর্থাৎ ভিপি, জিএস, এজিএস সহ আরও যে সকল পদগুলোতে, তারা বলছেন এটি তাদের কাছে আসলে আনন্দ নয়, তাদের কাছে এটি আমানত। অর্থাৎ এই সময়টাতে তারা আনন্দ মিছিল করবেন না। তারা বলেছেন, আমাদের সঙ্গে কথা হয়েছে শিবিরের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে জাহিদুল ইসলাম, তিনি আমাদেরকে বলেছেন যে তারা আসলে নির্দেশনা দিয়েছেন যে বিজয় মিছিল নয়, তারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেসব শহীদদের বাড়িতে যাবেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, তাদের কবর জিয়ারত করবেন, এটি কিন্তু তাদের নির্দেশনা রয়েছে। এছাড়া কর্মসূচি আপাতত আমরা কিছু জানতে পারিনি। আর হলো, তারা বলছেন এই যে বিজয়টি হয়েছে সেটি শুধুমাত্র শিবির সমর্থিত প্যানেলের নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কিন্তু বাস্তবায়ন হয়েছে, এমনটি কিন্তু তারা উল্লেখ করছেন। সেই সাথে সাথে তারা সংযুক্ত করেছেন যে আমরা নির্বাচনের ফলাফল পরবর্তী যে প্রেস ব্রিফিংটি হয়েছে শিবির সমর্থিত প্যানেলের, তারা সেখানে ভিপি সাদিক কায়েম তিনি বলেছেন যে এই যেই ফলাফলটি হলো এটির বিজয় সকলের, এবং যে সকল প্রার্থী ছিল তারা সবাই উপদেষ্টা হিসেবে আসলে কাজ করবে এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং সেই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের সকল চাওয়া প্রত্যাশা এগুলো পূরণে কিন্তু তারা কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছেন। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বাইজিদ সাদ। ৩৩ বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে প্রার্থিতা ফিরে পেতে মধ্যরাতে নির্বাচন কমিশনে থাকা শিক্ষককে অবরোধ করে রাখার অভিযোগ উঠেছে অমর্ত্য রায়ের সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসব মুখর পরিবেশ। মোট 178 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসুর 25টি পদের জন্য। নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা প্রায় 11,897 জন। 21টি কেন্দ্রে বুথ থাকবে 224টি। এছাড়া 21 জন রিটার্নিং অফিসার, 67 জন পোলিং অফিসার ও 67 জন সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন নির্বাচনে। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে প্রায় 80টি সিসি ক্যামেরা। জ্যেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে একটি মনিটরিং টিম, প্রক্টরিয়াল বডি এবং ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তারা পুরো ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থাকবেন 2 জন ম্যাজিস্ট্রেট। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে মোতায়েন করা হবে প্রায় 1200 পুলিশ সদস্য। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর উপস্থিতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুনরায় আবেদন করেছে ডাকসু নির্বাচন কমিশন। দর্শক, বলছিলাম 33 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন এবং এরই মধ্যে সেখানে শেষ হয়েছে প্রচারণা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা
প্রকাশ হবে আজ। বিস্তারিত জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে যাব হুমায়ুনের কাছে। হুমায়ুন, জানাবেন আগামীকালের জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে কিনা? পাশাপাশি 33 বছর পরে এই যে জাকসু নির্বাচন হবে, যারা শিক্ষার্থীরা এবার ভোট দিতে পারবেন প্রথমবারের মতো, তাদের অনুভূতি কেমন, তারা কতটা উত্তেজিত একটু জানাবেন। মিম, আপনি যেমনটি বলছিলেন 33 বছর পর বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত পোহালেই কিন্তু ভোট শুরু হবে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে এবং সেই ভোট দেওয়ার ক্ষণটির অপেক্ষায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা কিন্তু রয়েছেন। উৎসব মুখর পরিবেশে আসলে ভোট অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশাই কিন্তু করছেন। ইতিমধ্যে গতকাল মধ্যরাতে কিন্তু প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। তারপর থেকে আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত ক্যাম্পাস ঘুরে কোথাও আসলে প্রার্থী কিংবা ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়নি। মোটামুটি সুনসান নীরবতা কিন্তু লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পর থেকে মানে বিকাল নাগাদ হয়তো ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী এবং ভোটারদের উপস্থিতি আবার দেখা যাবে, কারণ আগামীকাল নির্বাচনকে ঘিরে আসলে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ভাসানী হলের যে বুথ রয়েছে 21টি কেন্দ্রের 224টি বুথ, তার মধ্যে এটি একটি বুথ। এই বুথে আমরা এই মুহূর্তে রয়েছি, একটু দেখানোর চেষ্টা করছি। এই বুথগুলোতেই কিন্তু আগামীকাল সকালে যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট প্রদান করবেন এবং এই বুথগুলিকে ইতিমধ্যে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 বেশ কয়েকটি বুথ কিন্তু রয়েছে, কক্ষ রয়েছে। এই কক্ষগুলিতে নিরবিচ্ছিন্নভাবে ভোট আয়োজনের কিন্তু ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। আরেকটা বিষয় হচ্ছে, আসলে আপনি অভিযোগের কথা বলছিলেন, আসলে প্রচারণা শেষ হওয়ার পর, গতকাল মধ্যরাতে প্রচারণা শেষ হয়েছে, তারপর কিন্তু আসলে কোনো রকম অভিযোগ পরিলক্ষিত হয়নি। এর আগে আমরা বিভিন্ন অভিযোগ দেখেছি যে প্রার্থীদের ব্যয়ের যে একটা তালিকা, সেখানে 7,000 টাকা সর্বোচ্চ একটি প্রার্থীর ব্যয়ের কথা থাকলেও প্রতি ঘন্টায় 7,000 টাকারও বেশি ব্যয় করেছেন কোনো প্রার্থী, এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছিলাম। তারপর প্রার্থিতা প্রত্যাহারের জন্য কিন্তু হুমকি দেওয়া হয়েছিল একাধিক প্রার্থীকে, আমরা সেই ধরনের অভিযোগ পেয়েছিলাম এবং নির্দিষ্ট প্যানেলে ভোট দিতে হবে এমন চাপ দেওয়া হচ্ছে, এই ধরনের তথ্য কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়েছিলাম। তবে গতকাল প্রচারণা শেষ হওয়ার পর থেকে কিন্তু কোনো রকমের চাপ কিংবা কোনো রকমের অভিযোগ পাওয়া যায়নি। আর আইন শৃঙ্খলা নিরাপত্তার কথা যদি বলি, আসলে বিগত দিনের তুলনায় আমরা দেখেছি আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 1200 পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং আনসার বাহিনী পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আসলে সার্বিক নিরাপত্তায় গেটের বাইরে অবস্থান করবেন এবং ভেতরে যে বুথগুলো রয়েছে সেখানে আনসার বাহিনী কিন্তু দায়িত্ব পালন করবেন। এছাড়াও কিন্তু প্রার্থীরা কিন্তু একটু দাবি জানিয়েছেন যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে যাতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়, সেজন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। এই ছিল জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। এবারে আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকা সহকর্মী মারুফ হাসানের কাছে। মারুফ, বলছিলাম যে আজ জাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই প্রার্থী তালিকায় কাদের নাম শোনা যাচ্ছে একটু জানাবেন। আপনি যেটি বলছিলেন যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর প্রাথমিক যে তালিকা প্রার্থীদের, সেই তালিকাটি প্রকাশ করা হবে। এখন পর্যন্ত আসলে অনেক গুঞ্জন কিন্তু ক্যাম্পাস জুড়ে শোনা যাচ্ছে, বিশেষ করে যারা বিভিন্ন প্যানেলে দাঁড়িয়েছেন তাদের যে প্রত্যাশী মানে পদপ্রত্যাশী যারা আছে তারা কিন্তু বলছেন তাদের নিজস্ব পছন্দের যে প্রার্থীরা তাদের কথাই বলছেন এবং তারা চাচ্ছেন যাতে তাদের পছন্দের প্রার্থীরাই পরবর্তীতে জাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং পূর্ণাঙ্গ প্রার্থী হিসেবে যাতে এই নির্বাচনে সক্রিয়ভাবে তাদের যে জায়গাটি সেটি অবস্থানটি যাতে ধরে রাখতে পারে সেটি কিন্তু তারা বলছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই তালিকা কিন্তু প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ আগে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব আছেন প্রফেসর এফ নজরুল ইসলাম স্যারের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে আজকের দিনের যে কোনো মুহূর্তে আমরা প্রকাশ করতে পারি এই তালিকা, হয়তো বা বিকেলের দিকে আমরা ধারণা করছি সেই তালিকাটি প্রকাশ করা হতে পারে। এক্ষেত্রে তিনি একটি তথ্য আমাদের জানিয়েছেন যে নির্বাচনকে
ঘিরে যত ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা সেটি কিন্তু তারা ধরে রেখেছেন এবং তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। তাদের যে জায়গা থেকে কোনো ধরনের যাতে ঘাটতি না থাকে এবং তাদের যে কর্মযজ্ঞ সেটি যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেই জন্য কিন্তু তাদের সব কিছু তারা কিন্তু সুচারুভাবে তারা দেখছেন। পাশাপাশি তারা আরেকটি তথ্য আমাদেরকে বলেছেন যে প্রার্থীদের জন্য প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের নির্দিষ্ট টাকা বেঁধে দেওয়া হবে কিনা এই বিষয়ে তারা বলছেন যে এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে হয়তোবা নির্বাচনী আচরণ বিধির ক্ষেত্রে পরবর্তীতে এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আমাদের জানিয়েছেন। মিম, রাকসুর এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। বাদ পড়া একটি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দফায় 2 দিনের হরতাল পালন করছে সর্বদলীয় ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে আরও জানাতে নগরীর কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, হরতালে সাধারণ জনগণের সমর্থন কতটুকু এবং জরুরি সেবাগুলো ঠিকমতো চলছে কিনা? মিম, এই যে হরতাল কর্মসূচি এটি আমরা দেখেছি যে বাগেরহাটে এই একই দাবিতে কিন্তু এর আগেও এই হরতাল কর্মসূচি পালন করা হয়েছে। এখানকার সাধারণ মানুষ এবং এখানকার যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই হরতালে সমর্থন জানিয়েছেন। তবে কিছু মানুষের ভোগান্তি তো হচ্ছেই, কারণ যেহেতু এই হরতালের কারণে এখানকার এই অঞ্চলের বেশিরভাগ রাস্তাঘাটই কিন্তু বন্ধ রয়েছে এবং খুলনা থেকে ঢাকা, খুলনা থেকে বরিশাল, খুলনা থেকে মংলার যে সড়কগুলো রয়েছে সেগুলোর যে বাগেরহাট অংশ রয়েছে সেখানে প্রত্যেকটা সড়কই কিন্তু বন্ধ করে হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে। এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই হরতালের সাথে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে মূলত এই বাগেরহাটের যে 4টি আসন রয়েছে এই 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে, সেটি কিন্তু একেবারে ঠিক নয়। কারণ এই একটি আসন কমিয়ে দেওয়ার ফলে বাগেরহাটের যে বরাদ্দের সংখ্যা রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে আসবে, যার ফলে বাগেরহাটের যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। বিশেষ করে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রয়েছে বাগেরহাট অঞ্চলে এবং এই সুন্দরবনের ক্ষেত্রে এগুলো সংরক্ষণের জন্য এবং এর পাশাপাশি মোংলা বন্দর রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর উন্নয়ন প্রকল্পের জন্য কিন্তু একটি বড় বরাদ্দের দরকার হয়ে থাকে, যার ফলে এই যে বরাদ্দটা কিন্তু কমে আসবে বাগেরহাটের একটি আসন কমে গেলে। সেই কারণে কিন্তু তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু মাঠে ছিলেন এবং প্রত্যেকটা এলাকাতে বাগেরহাটের যে 9টি উপজেলা রয়েছে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু তারা বিক্ষোভ করছেন, সমাবেশ করছেন, মিছিল করছেন। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন এলাকাতে এবং যে প্রধান সড়কগুলো রয়েছে বাগেরহাট অংশের সেই প্রত্যেকটা সড়কই কিন্তু বন্ধ করে এই হরতাল পালন করা হচ্ছে। এখানে আমরা সকালে কথা বলেছিলাম জামাতে ইসলাম এবং এখানে আমরা দেখেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমেছেন এই একটাই দাবিতে এবং এর পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও কিন্তু এই হরতালের সাথে একমত পোষণ করেছেন। এখানে আমরা দেখেছি যে শুধুমাত্র যে জরুরি পরিষেবাগুলো রয়েছে সেগুলো চালু রেখে বাকি সব কিছু কিন্তু বন্ধ রাখা হয়েছে এই হরতালের কারণে এবং তাদের একটাই দাবি যে এই 4টি যে আসন সেটি কিন্তু পুনর্বহাল রাখতে হবে। তো এই ছিল আমার কাছে হরতালের সবশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম চৌধুরী। সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে তৃতীয় দিনের মতো ফরিদপুরে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, একটু জানাবেন আমাদেরকে অবরোধের কারণে যান চলাচল পরিস্থিতির কি অবস্থা এবং অবরোধ কতক্ষণ চলবে সে ব্যাপারে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আপনি জানেন যে গত 3 দিন যাবত মূলত এই অঞ্চলের মানুষ ঢাকা খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের একটাই দাবি, নির্বাচন কমিশন কর্তৃক যে গেজেট নতুন করে বের হয়েছে আসন বিন্যাসে, সেক্ষেত্রে তাদের আপত্তি ভাঙা থেকে 2টি ইউনিয়ন পরিষদ পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনে সালতান অরকান্ত আসনে নিয়ে যাওয়া স্থানান্তরিত হওয়ার কারণে মূলত তারা আন্দোলনে ফেটে পড়েছে। তো আপনাকে বলে রাখতে চাই যে সকাল 9টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে প্রায় কয়েক হাজার পণ্যবাহী ট্রাক, বাস সহ বিভিন্ন রকম যান মহাসড়ক যাতায়াতকারী যান আটকা পড়েছে এবং এতে চরম ভোগান্তির মধ্যে আছে সেসব যানের যাত্রী, চালক, স্টাফ সহ অন্যরা। আমরা কথা বলেছিলাম আন্দোলনকারীদের সঙ্গে, তারা বলেছেন যে দীর্ঘদিন থেকে অর্থাৎ স্বাধীনতার পর থেকে ফরিদপুর 4 আসনের সঙ্গে ফরিদপুর ভাঙ্গার সঙ্গে আমরা সংযুক্ত এবং আমাদের ইউনিয়ন 2টি ভাঙ্গা পৌরসভা একদম লাগানো ইউনিয়ন, যে কারণে তারা কোনো মূল্যেই কোনোভাবেই তারা
গণতান্ত্রিক সঙ্গে সংযুক্তির কথা মেনে নিতে চাচ্ছে না। তো তাদের দাবিটা হচ্ছে যে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি বিষয়টি সদয় বিবেচনা নিয়ে পূর্বের ন্যায় তাদের আসন বিন্যাসটা ফিরে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই অবরোধ বা আন্দোলন থেকে তারা সরে আসবে, অন্যথায় আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম ফরিদপুরের ভাঙ্গা থানা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে অবরোধ বিভিন্ন অঞ্চলে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরাও কিন্তু সক্রিয় রয়েছে। আমরা দেখতে পেয়েছি ভাঙ্গা উপজেলা পরিষদের 4টা দিকেই কিন্তু যৌথ বাহিনী ঘিরে রেখেছে, যে সাধু আর দান্দে ঘিরে রেখেছে এবং মানে কোনো মানুষ। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসনের সঙ্গে। তারা বলেছেন যে বিষয়টি জাতীয় পর্যায়ের ইস্যু, আমাদের কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রেরণ করে তখন সেই স্মারকলিপি জাতীয় পর্যায়ের ইস্যু, আমাদের কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রেরণ করে তখন সেই স্মারকলিপি যথাযথ মাধ্যম দিয়ে আমরা নির্বাচন কমিশন সচিব মহোদয়ের কাছে আমরা পাঠিয়েছি। যদি সরকারিভাবে কোনো সিদ্ধান্ত না আসে আসলে আমাদের কিছু করার থাকে না। তারপর আমরা প্রত্যাশা করছি নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যারা রয়েছেন তারা যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্ত দেবেন। আর তবে ভাঙ্গা মানুষ কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই আন্দোলনে সামিল হয়েছে। নারী পুরুষ শিশু শুরু করে সব শ্রেণী মানুষ কিন্তু এখানে সংযুক্ত হয়েছে আন্দোলনে। তাদের একটাই দাবি, কোনো মূল্যে কোনোভাবেই তারা 4 আসন থেকে অন্য আসনে যাবে না, এমনটি তাদের দাবি। তো এটা ছিল ফরিদপুরের সড়ক অবরোধের সর্বশেষ খবর। যানজট নিরসনে চাঁদপুর শহরে চলছে 2 রঙের অটোরিকশা চলাচলের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর শহরের ওয়েলনেস মোড় থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। তালহা, সড়কের বর্তমান অবস্থা কেমন? যাত্রীদের ভোগান্তি হচ্ছে কিনা একটু বিস্তারিত জানাবেন। আমি আসলে যাত্রীদের যে ভোগান্তি দেখতে পেয়েছি আসলে তা কিন্তু অবর্ণনীয়, যেহেতু চাঁদপুরের এই সড়ক জুড়ে বিশেষ করে চাঁদপুরের যে ওয়্যারলেসের মোড় রয়েছে সেখান দিয়ে কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ সহ লক্ষ্মীপুর এবং নোয়াখালীর কিন্তু অনেক যাত্রী সড়ক পথে যাতায়াত করে থাকে। আজকে সকাল থেকে কিন্তু জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের উদ্যোগে চাঁদপুর শহরের যানজট নিরসনে কিন্তু একদিন পর পর 2 রঙের যে অটো এবং সিএনজি রয়েছে তা কিন্তু চলাচলের জন্য তারা কিন্তু নির্দেশ দেন এবং সেই নির্দেশ বাস্তবায়ন কিন্তু তারা সকাল থেকে কিন্তু আসলে তৎপর রয়েছেন এবং এই নির্দেশ উপেক্ষা করে এবং যারা অটোরিকশা এবং সিএনজি অটোরিকশা চালক রয়েছে তারা কিন্তু উপেক্ষা করে শহরের যে প্রবেশ পথগুলো রয়েছে বিশেষ করে ওয়্যারলেসের মোড়, বঙ্গবন্ধু সড়কের মোড় এবং পুরান বাজার যেই সেতু রয়েছে সেখানে কিন্তু এই বিক্ষুব্ধ শ্রমিকরা কিন্তু আসলে জড়ো হয়, অটোরিকশা চালকরা জড়ো হয় এবং সড়ক কিন্তু পুরোপুরি তারা কিন্তু অচল করে দেয়। এই অচল হওয়ার কারণে কিন্তু এখন পুরো চাঁদপুর শহরের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই সড়ক জুড়ে কিন্তু অস্থিরতা চলছে এবং এতে করে যানবাহন কিন্তু একদম প্রায় ঘন্টাখানেক সময় ধরে কিন্তু যানবাহন কিন্তু চলাচল না করতে পারার কারণে যানবাহনের যে সারি তা কিন্তু আরো দীর্ঘ হচ্ছে। এতে করে আমি দেখতে পেয়েছিলাম আসলে অনেক যাত্রী যারা তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু যানবাহন ছেড়ে হেঁটে হেঁটে কিন্তু আসলে তারা রওনা হয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক বয়স্ক কিংবা যারা অসুস্থ রোগী রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা বিপাকে পড়তে দেখেছি। আসলে আমরা কথা বলেছিলাম বিক্ষুব্ধ যেই অটোরিকশা চালক রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে একদিন পর পর যদি তাদের গাড়ি চালানোর সুযোগ থাকে তাহলে কিন্তু তাদের যেই টাকা আসলে তারা যাদের কাছ থেকে এই অটোরিকশা তারা নিয়ে থাকেন তাদেরকে আসলে পরিশোধ করার জন্য তাদের হিমশিম খাওয়া লাগবে এবং তারা আসলে চাচ্ছেন যে প্রশাসনের এই যে সিদ্ধান্ত তা থেকে যাতে সরে আসে। তবে আসলে প্রশাসনের সিদ্ধান্তকে যারা শহরবাসী রয়েছেন, পৌরসভাবাসী রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে নিয়েছেন এবং তারা চাচ্ছেন যে এই যানজট নিরসনে প্রশাসন যেই উদ্যোগ নিয়েছেন তা যাতে আসলে কার্যকর করা হয় এবং সেই ক্ষেত্রে যারা অটোরিকশা চালক রয়েছে এবং যারা শ্রমিক নেতা রয়েছে তাদের সাথে আসলে কিন্তু বিগত সময়গুলোতে আমরা বসতে দেখেছিলাম এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে যানজট অবরোধের সবশেষ। চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন তালহা জুবাইর। এবারে অন্যান্য খবর। ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিতে যশোর সীমান্তে বন্যা দেখা দিয়েছে। বনগাঁ হরিদাসপুর এলাকার পানি ইচ্ছামতি নদী হয়ে সীমান্তের শার্শা উপজেলার গোগা পুটখালী, দৌলতপুর, দাউদখালী, রুদ্রপুর সহ আশেপাশের কমপক্ষে 12টি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, ক্ষেতের ফসল, মাছের ক্ষের ভেসে চরম ক্ষতি ও দুর্দশায় দিন কাটছে সীমান্তবাসীর। এখনই পানি প্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বন্যা স্থায়ী হওয়ার পাশাপাশি আরও অনেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ভুক্তভোগীদের। সীমান্ত ঘুরে এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাবেন রিপন হোসেন।
যশোরের শার্শা উপজেলার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় গেল মাসের শেষ দিকে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বাড়তি পানি ইছামতি নদী হয়ে বাংলাদেশের অংশে প্রবেশ করছে। সীমান্তের রুদ্রপুর, দাউদখালী ও কাটাখালী ব্রিজ কালভার্ট হয়ে হুহু করে ঢুকছে দূষিত পানি। প্রবল স্রোতে ওই পানি দুটি খাল হয়ে মটরবাড়ি, কামানপোতা, পুটখালী, গোগা সহ বিভিন্ন গ্রামের বাড়িঘর ভাসিয়ে দিচ্ছে। এতে তলিয়ে গেছে মাঠে রোপণ করা ধান, সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত, ভেসে গেছে মাছের ঘের, ডুবে গেছে রাস্তাঘাট। এতে দুর্ভোগের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে ভাই, চাষবাস করে রুয়া পর্যন্ত হয়ে গেছে, তারপর বুড়ে গেছে। বিশাল পানির চাপ, চাষ সর্বিন্দে, তার মধ্যে আবার আমাদের ধান ফান সব বুড়িয়ে গিয়েছে। আমার 6 বিঘে ধান বুড়িয়ে গেছে, এখন খুব ঘর বাড়ি পানির তলায়। সরকার কোনো পদক্ষেপ নেয় তা আমাদের জন্য খুব ভালো হবে আর কি, নাই তো আমাদের পথে ভিখারি হয়ে যেতে হবে। শুধু বাড়িঘর বা মাছের ঘের বা কৃষি ফসলই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঘাত ঘটছে পাঠদানে। পানির জন্য আমরা যাতায়াত করতে পারছি না। আমাদের স্কুলের ভিতরে আমাদের পাঠদানের পানি আসাতে পাঠদানের খুব সমস্যা হচ্ছে। আমার এই বিদ্যালয়ে প্রতি বছরেই আমরা এই পানিতে কষ্ট পাই। উজানের পানি, বিশেষ করে ভারতে আসা পানি আর বৃষ্টির পানিতে আমাদের এই বিদ্যালয়টা প্রতি বছরই পানিতে নিমজ্জিত থাকে। এমন পরিস্থিতিতে ভারতীয় সীমান্ত দিয়ে এপারের অংশে বেড়িবাঁধ দেওয়ার পাশাপাশি এলাকার রাস্তাঘাট উঁচু করা সহ সম্ভাব্য পানি প্রবেশের স্থান বন্ধের ব্যবস্থা নিচ্ছে উপজেলা প্রশাসন। মূলত যে পানিটা ঢুকেছে ইছামতি পানি, এটা কায়বা ইউনিয়নের দাঁতখালী রুদ্রপুর যে খাল আছে, ইছামতি নদীর সাথে কানেক্টিং একটা খাল আছে, এই খালটা দিয়ে পানিটা প্রবেশ করে। এখানে একটি স্লুইস গেট নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা পানি ইউনিয়ন বোর্ডকে জানিয়েছিলাম, তো পানি ইউনিয়ন বোর্ডে এক্সিন মহোদয় এসেছিলেন, তিনি দেখে গিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে আগামী শুষ্ক মৌসুমে এখানে একটি স্লুইস গেট তারা নির্মাণ করে দিবে। সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বাস্তব পদক্ষেপ নেয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। শার্শা উপজেলার বৃহত্তর অংশে যে পানিটা প্রবেশ করতেছে, তার কারণে ফসলের ক্ষতি হচ্ছে। কি করা যায়, আশু পদক্ষেপ নেওয়া যায় যে মানুষগুলোর কষ্ট থেকে বাঁচানো, এর জন্যই মূলত আসা এবং সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া, যে তারা কি মনে করতেছে বা তাদের কাছ থেকে আগ্রহ বা মতামত যেটাই বলেন সবগুলো নিয়ে খুব তাড়াতাড়ি কি ব্যবস্থা নেওয়া যায়। আকস্মিক বন্যায় জেলার শার্শা উপজেলায় কৃষি খাতে 100 কোটি ও মৎস্য খাতে 70 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এখন যশোর। মাথার খুলি ছাড়াই প্রায় 6 মাস স্বাভাবিক জীবনযাপন করছেন চট্টগ্রামে আবির নামে এক কিশোর। কিশোর গ্যাংয়ের হামলায় মাথায় আঘাত পান কিশোর আবির। অপারেশনের পর 6 মাস ধরে তার খুলি পড়েছিল চট্টগ্রাম মেডিকেলের ফ্রিজে। সম্প্রতি গ্রামবাসীর সাথে সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত 24 শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি খুলে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খুলি ছাড়াও মানুষের বেঁচে থাকার এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়। শোয়েব রহমানের প্রতিবেদন। 17 বছরের কিশোর আহসান আবির গেল রমজানে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মারামারিতে মাথায় গুরুতর আঘাত পান। হকিস্টিকের আঘাতে মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ হয়। তখন সেই রক্ত অপসারণে মাথার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়। আসলে আমি প্রথমে গাবলাছিলাম, মানে এই ধরনের কোনো কিছু হলে আমাদের সমন্বয় একটা কিছু হয়ে গেলে তো আমাদের বড় ধরনের একটা কি হয়, সমস্যা হয়ে যায়। এখন স্যারকে যখন বলছে, স্যার বলছে কোনো সমস্যা হবে না, নির্ভয়ে থাকতে পারবেন। ঠিক এই স্যারের যে অনুযায়ী কন্ডিশনের কথাগুলো বলছে, আসলে বাস্তবে তা প্রমাণিত হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রায় 6 মাস আগে অপারেশনের পর তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয় মেডিকেলের ফ্রিজে। ছাড়াই স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছেন আবির। খাওয়া দাওয়া, নিত্যদিনের কাজ সারতে তেমন কোনো অসুবিধা হয়নি আবিরের। আমার মাথার খুলি খোলার পর 2 সপ্তাহ মতো আমি একটু অস্থির ছিলাম। তারপর মাসখানেক পর আমার এখন 6 মাস চলতেছে। মাসখানেক সপ্তাহ 2 সপ্তাহ অস্থির ছিলাম, তারপর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। মাথার খুলি না থাকার কারণে আমার কোনো সমস্যা হয় না। আমি স্বাভাবিক জীবন যেভাবে ছিল সেরকম ছিলাম। চিকিৎসকরা জানান, গুরুতর এসব রোগীর খুলি খুলে রেখে তা ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। সাধারণত 2 মাসের মাথায় দ্বিতীয় অস্ত্রোপচার করে খুলি প্রতিস্থাপন করা যায়। তবে আবিরের গলায় ভিন্ন একটি রোগের অস্ত্রোপচার করায় এক্ষেত্রে সময় বেশি লেগেছে।
মাথার খুলি ফ্রিজে রাখা, আবার এটা প্রতিস্থাপন করা, এটা হয়। আমরাও এই হাসপাতালেই প্রতি মাসে 4 থেকে 5টা অপারেশন এরকম করি, যেগুলোতে মাথার খুলি আমরা ফ্রিজ আপ করি, আবার সেটা প্রতিস্থাপন করি। অনেক সময় এমন হয় যে মাথার খুলি থাকে না, মানে ছোট ছোট টুকরা হয়ে খুলিটা ফেলে দিতে হয় বা ইনফেক্টেড থাকে এই বোনগুলো। তো সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়ালি একদম কৃত্রিম পদ্ধতিতেই মাথার খুলি অ্যাজ ইট ইজ আগে যেরকম ছিল সেভাবে আবার বানাতে পারি। সেই বানানো কৃত্রিম খুলিটাই অনেক সময় আমরা রোগীদেরকে সেটা প্রতিস্থাপন করে দিই। মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে আবিরের খুলি আবারও প্রতিস্থাপন করা হয়। সব ঠিক থাকলে সে এবার নগরের একটি কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। হার নেই, চাপ দেবেন না। সম্প্রতি জোবরা গ্রামবাসীর সাথে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন মিয়ার এমন ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাথার খুলি খুলে রাখার পর সতর্কতা হিসেবে সাদা ব্যান্ডেজে এটি লিখে দেন চিকিৎসকরা। জানান, মামুন মিয়ার মাথার খুলিও 2 থেকে 3 মাস পর প্রতিস্থাপন করা হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার লকার জব্দ করেছে এনবিআর কর্মকর্তারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। লকার কেন জব্দ করা হয়েছে এবং লকারে কি পাওয়া গিয়েছে, এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। আসলে আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পূবালী ব্যাংকের ব্যাংক লকার জব্দ করার ঘটনা যা ঘটেছে, যেটা আমরা পেয়েছি 128 নম্বর লকারে জব্দ করা হয়েছে, যেটা আমরা জানি। আসলে লকারের ভেতরে কি আছে বা কি জিনিসপত্র পাওয়া গেছে সেই পরিমাণ এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায় না। যতটুকু আমরা জানি যে এই লকার জব্দ করেছে রাজস্ব বোর্ড, এনবিআর আর সিআইসি চেয়ারম্যান আহসান হাবিব। বিষয়টা কিন্তু এই বুধবারে আজকেই কিন্তু বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে সেনা কল্যাণ ভবনের যে পূবালী ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে তাতে কিন্তু এই চাবি লকারটা পাওয়া গেছে, যেখানে 2টি চাবি থাকে সাধারণত লকারের। সেই 2টি চাবির মধ্যে একটা চাবি এখন পর্যন্ত শেখ হাসিনার কাছে রয়েছে। এই বিষয়টিও তিনি আহসান হাবিব, সিআইসির মহাপরিচালক, তিনি নিশ্চিত করেছেন। এখন দেখার অপেক্ষা যে এই যেহেতু প্রশ্ন উঠছে যে পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছেন হেলিকপ্টার যোগে, সেই সময় তিনি আবার কি করে এই চাবি সঙ্গে করে নিয়ে গেলেন সেটাও একটা বিষয়। সবকিছু মিলিয়ে কিন্তু এখানে তদন্ত চলছেন। আমরা যতটুকু জানি যে কর্মকর্তারা যারা এই দায়িত্বে রয়েছেন, লকারে কি পাওয়া যাবে, ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন। বিষয়টি পর্যবেক্ষণ করার পরে, তদন্ত করার পরে আসলে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের জায়গায় এই খবরটা পৌঁছানো হবে। তবে আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর আগেও বিভিন্ন ধরনের ব্যাংকে অবৈধ টাকা এবং জব্দের আমরা হিসাব নিকাশ জব্দের ঘটনা আমরা শুনেছি। তবে লকার ঘটনা জব্দের ঘটনাটা নতুন করে একটা সাড়া জাগাবে বা উচ্চপদস্থ মহলে নাড়া দেবে বলে সকলের ধারণা। এই ছিল আমার কাছে। নেপালের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সময় শুক্রবার ভোর 6টা পর্যন্ত কারফিউয়ের মেয়াদ বাড়িয়েছে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে সহিংসতা ও লুটপাটের ঘটনায় এরই মধ্যে 26 জনকে গ্রেপ্তার করেছে সেনারা। পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এলেও কিছু জায়গায় এখনও বিক্ষিপ্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা। এদিকে সহিংস বিক্ষোভে হতাহতের ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নেপালের ঘটনাকে হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর জানাচ্ছেন তানভীর জনি। কাঠমান্ডুর আকাশ ছেয়ে আছে কালো ধোঁয়ায়। সহিংসতা থামলেও থমথমে গোটা রাজধানী। জেনজি শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের সরকার পতনের পর বুধবার সকালটা নেপালবাসীর জন্য ছিল একেবারেই ভিন্ন। গেল কয়েকদিনের সহিংস পরিস্থিতির পর অনেকটা শান্ত কাঠমান্ডু। বিভিন্ন স্থানে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে সহিংসতার আলামত। নেপালের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরেই হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। চলমান অস্থিরতায় বন্ধ রয়েছে প্রায় সব বিমানবন্দরের কার্যক্রম। নেপালের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি দেশ। নেপালে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশনা সংশ্লিষ্ট দূতাবাসের। এরই মধ্যে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আন্দোলনের মুখে বিমানবন্দরে আটকা পড়েছেন অনেক পর্যটক। Here and this morning we had a breakfast
and no lunch this time. I went to canteen for the food, and all food are finished. No sandwich, nothing. এমন অবস্থায় নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউর সময়সীমা। মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা মোতায়েন করা হয়। চলমান অস্থিরতা দমাতে বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে তারা। বিক্ষোভের সময় লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিকদেল বিক্ষোভে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। दिवंगत आत्माको चिर शान्तिको कामना गर्नुका साथै शोक सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक संवेदना र सहानुभूति प्रकट गर्दछ। নেপালে চলমান সহিংস বিক্ষোভে 22 জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে বিক্ষোভে হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্কো। The voices of young people are heard. Protesters have the right to express peacefully their political frustrations and grievances over corruption and a ban on social media platforms. I have received concerning reports of unnecessary and disproportionate use of force by the security forces. জিনজিদের আন্দোলনের মুখে সরকার পতনের পর নতুন রাজনৈতিক অনিশ্চয়তায় নেপাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অবস্থান সম্পর্কেও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে কে আসছেন নেপালের ক্ষমতায়। তানভীর জানি, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সভাপতি প্রাপ্ত ভোট 14,000। ডাকসুতে ভিপিজিএস সহ শিবিরের প্যানেলের একচেটিয়া জয়। জুলাই প্রজন্মের জয়, দল মতের ঊর্ধ্বে কাজ করার ঘোষণা নবনির্বাচিত ভিপির। জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। ডাকসুতে কারচুপি হয়নি, মডেল নির্বাচন দাবি রিটার্নিং কর্মকর্তার। ফলাফল প্রত্যাখ্যান আবিদ, উমামা, ইমি ও কাদেরের। 33 বছর পর কাল ডাকসু নির্বাচন চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। 25টি পদের জন্য লড়াইয়ে নামছেন 178 জন প্রার্থী। বাদ পড়া আসন পুনর্বহাল দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দফায় ফের 2 দিনের হরতাল। ফরিদপুরেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। এবং নেপালের কোথাও কোথাও এখনো বিক্ষোভ। 48 ঘন্টা বাড়ল কারফিউ। লুটপাট ও ভাঙচুরে জড়িতদের ধরতে সেনা অভিযান। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।